আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টরা আমার পরিচয় ইতিমধ্যে পেয়েছো। 6টা ক্লাস নিয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সহকারী অধ্যাপক তাসলিমা বেগম, প্রাণীবিজ্ঞান। তো তোমাদের যে পেপারটা আমি পড়াচ্ছি, তোমাদের দুইটা পেপারের মাঝে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোটোজোয়া নন কর্ডেট, না একটা হচ্ছে প্রোটোজোয়া নন কর্ডেট। তো প্রোটোজোয়া নন কর্ডেটের 6টা ক্লাস ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। আজকে 7 নম্বর ক্লাস। আজকে ক্লাসটা নিব হচ্ছে পাইলার উপরে। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর অবশ্যই আবার ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়কে, তারা এই মহতী উদ্যোগ নিয়েছেন স্টুডেন্টের কথা চিন্তা করে এই করোনার মহামারীর সময়, এবং দোয়া করছে আমরা খুব শিগগিরই যেন এখান থেকে উদ্ধার পেতে পারি এবং আমরা স্বাভাবিক জীবনযাপনে ফেরত যেতে পারি। ওকে, আমরা ক্লাসে ফেরত যাই। কুশল বিনিময় হয়ে গেল। তো এখানে দেখো, আজকে পাইলার উপরে যা পড়াবো, এখন পাইলা কোন পর্বের প্রাণী? পাইলা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। মোলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো তোমরা নিশ্চয়ই জানো, ইন্টারমিডিয়েটে পড়েছো। একটুখানি স্মরণ করে নাও। মোলাস্কা পর্বে কি কি আইডেন্টিফাইং ক্যারেক্টার, শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি পড়েছো তোমরা? এক হচ্ছে দেখি দেহ নরম মাংসল, হ্যাঁ। তারপরে এদের কি থাকে, এদের রেডুলা থাকে, যেটা যে গলার কাছাকাছি। আর কি থাকে, অনেকের দেহ বাইরে কাইটে নির্মিত খোলক থাকে, অনেকের আবার খোলকবিহীন হয় দেহ, সেটা হচ্ছে তোমার কি ললিগোসেপিয়া। ওদের আর কি আছে, ওদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওদের ওডন্টোফোর থাকে, যেটা ওদের সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এবং আমরা যে পাইলা পড়বো, পাইলার কি কি আইডেন্টিফাইং ক্যারেক্টার আছে? পাইলা গ্লোবোসা, আপেল শামুক বলা হয় এটাকে। তো এটা কোথায় থাকে আমরা জানি, এটা পুকুরে পাওয়া যায়, স্বাদু পানির। এবং পুকুরের একদম যেহেতু ভারী, সেজন্য কিছুটা তলদেশে থেকেই ওকে আনতে হয়। তারপরে সে হেঁটে যেতে পারে, তার যে মাংসল পথ থাকে, হ্যাঁ, সেই পথ দিয়ে সে হেঁটে যেতে পারে। এবং আমরা ওকে হাঁটতেও দেখেছি। এবং আমার স্টুডেন্ট লাইফে প্রথমে আমি যখন ওকে হাঁটতে দেখেছি, তখন আসলে খুব ভয় পেয়েছিলাম, সেটা স্বীকার করতে হবে। তো আসলে সেটা আমি স্বীকারও করি, আমি খুবই ভয় পেয়েছিলাম, আমি কখনো পাইলাকে হাঁটতে দেখিনি। তো আজকে 40 মিনিটের ক্লাসে আসলে আমরা কতদূর পড়তে পারি আমরা চেষ্টা করছি পড়ার জন্য। দেখো, নার্ভাস সিস্টেম কাকে বলে সেটা আসলে আমাদের জানা দরকার। নার্ভাস সিস্টেম কাকে বলে? তো এই নার্ভাস সিস্টেম হচ্ছে যে এমন একটা সিস্টেম বা এমন একটা তন্ত্র প্রাণীর দেহের, যেটা বাইরের পরিবেশের সাথে ভেতরের পরিবেশের কি করে, একটা যোগাযোগ রক্ষা করে এবং ভারসাম্য অবস্থা বজায় রেখে তাকে কি হয়, তাকে মানে সে প্রাণীটা ওখানে সার্ভাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে, বা বাইরের পরিবেশে বা কোনো উদ্দীপনার প্রতি সে সাড়া প্রদান করে। ধরো কোনো পরিবেশ তোমার ভালো লাগলো না, তখন তুমি কি করবে, ওখান থেকে উঠে চলে আসবে। বা অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন তুমি শেল্টারের জন্য তুমি কি দৌড়বে। তো এখানে তোমার এটা তোমার অবশ্যই সংবেদী অঙ্গের কাজ। তো পাইলার এরকম সংবেদী অঙ্গ আছে, তবে আমাদের মতো তো উন্নত নয়, সে অমেরুদণ্ডী প্রাণী এবং তার কিছু কোষ মিলে এখানে বলা হয়েছে গ্রন্থি থাকে। গ্রন্থি কি একটু গোল হতে পারে, কোনাকৃতির হতে পারে, যাই হোক, কিছু কোষ মিলে কলা গঠন করে, সেটা সেন্সরি অর্গান হিসেবে কাজ করে, সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, সেটাকে আমরা বলছি গ্যাংলিয়ন। আর যদি প্লুরাল বলতে চাও তাহলে গ্যাংলিয়া। তো এখানে দুই ধরনের তোমার পাইলার নার্ভাস সিস্টেমে আমরা বললাম যে সে কোথায় থাকে। তো পাইলার নার্ভাস সিস্টেমে দেখা যায় যে তার দুই ধরনের কি বলে স্নায়ু থাকে, একটা হচ্ছে কমেশিওর আর একটা হচ্ছে কানেক্টিভ। তো কমেশিওর কাকে বলে তোমরা ইতিমধ্যে অনেকে জানো। কমেশিওর কি, দুইটা একই জাতীয় গ্রন্থিকে যে সংযোগ করবে সে হচ্ছে কি কমেশিওর। দুইটা একই জাতীয় গ্রন্থিকে যে সংযোগ করবে সে হচ্ছে কমেশিওর। তাহলে অবশ্যই কি একই জাতীয় মানে কি একই নামধারী হইতে হবে। হ্যাঁ, ধরো সেরিব্রাল কমেশিওরকে এক পাশেরটা আরেক পাশের সাথে কি করলো, সংযোগ করলো, যে সংযোগটা করলো সে হচ্ছে কমেশিওর। ওকে, তো আর দুটি ভিন্ন ধরনের গ্রন্থিকে সংযোগকারী স্নায়ুকে বলা হচ্ছে কি কানেক্টিভ। তো এটা মোটামুটি আমরা পড়লাম। তো সেরিব্রাল, এখানে গ্যাংলিয়া থাকে, সেরিব্রাল কমেশিওর থাকে, তোমার
কানেকটিভ থাকে, এমনি তোমার দেখা যাচ্ছে যে জোড়ায় জোড়ায় ওদের গ্রন্থিগুলি অবস্থান করে এবং বেজোড়ও এখানে দেখা যাচ্ছে। তো সেখানে আমরা নার্ভ হিসেবে বলবো, তখন কমিশিউর বা কানেকটিভ কোনো কথাটা এখানে আসবে না, যেহেতু সে বেজোড় সেজন্য তাকে নার্ভ বলতে হবে, তাই না? তার থেকে যে নার্ভটা বের হয় সেটা নার্ভ হিসেবে আমরা বলবো, যেটা বেজোড়। ওকে, তো তোমরা কিছুটা সিস্টেম শিখে নিলা। তো এখানে আমরা জোড়া যেগুলা সেগুলো আমরা কমিশিউর আর কানেকটিভ হিসেবে আমরা বলবো এখন, অর্থাৎ সংযোগ যেগুলা করে সেগুলো হচ্ছে কমিশিউর আর কানেকটিভ। তো এখানে দেখো, আর এখানে তোমার কি কি আছে, যদি আমরা ফিগারটা একটু দেখে আসি তাহলে আমাদের খুবই সহজ হয়। ফিগারটা দেখো, এই দুইটা হচ্ছে মাথার দিকে থাকে, এই দুইটা হচ্ছে সেরিব্রাল। সেরিব্রাল মানে কি? মস্তক অঞ্চলীয়। সেরিব্রাল কমিশিউর, দেখো সেরিব্রাল গ্যাংলিয়ন, সরি, এটাকে সংযোগকারী হচ্ছে কি সেরিব্রাল কি কমিশিউর। তারপরে নিচে ঝুলে থাকে, আমাদের যেরকম বাকাল ক্যাভিটি আছে, ভেতরে আমরা যে খাবার খাই, চিবুই, তারপরে জিহ্বা আছে, দাঁত আছে, তো এই যে মুখ গহ্বর যে থাকে সেটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি। সেটার মাঝে ঝুলন্ত অবস্থায় তোমার বাক্কাল গ্যাংলিয়ন একজোড়া দেখা যাচ্ছে, এগুলো সবই জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে দুইটা নার্ভ এসে এখানে ঢুকে গেছে, তো এখানে বেশ বড়, দেখো বেশ বড় ধরনের দুটো গ্রন্থি দেখা যাচ্ছে। তো ভেতরের দিকে তোমার যেটা আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্যাডাল আর একটা হচ্ছে কি প্লিউরাল। তো পা সঞ্চালন করবে, তো তোমরা মনে রাখবা যেহেতু পা সঞ্চালন করবে তো ভেতরে থাকবে হচ্ছে প্যাডাল, এভাবে মনে রাখবা। প্যাডাল মানে কি? পথ। তো প্যাডাল পাকে সঞ্চালন করার জন্য কি স্নায়ু এখানে যাওয়া দরকার। তা পা কখন সে সঞ্চালন করে সে কি করবে, পা সঞ্চালন করে সে কি করবে, সে কি করবে যে স্থান ত্যাগ করবে। তো স্থান ত্যাগের জন্য তখন তার কি দরকার, তখন পদকে সঞ্চালন করবে। তো পদে কোথায় যাবে? পদ হচ্ছে ভেতরের দিকে, তো সেটা হচ্ছে প্যাডালটা হচ্ছে ভেতরের দিকে থাকে, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে করবা যে প্যাডালটা হচ্ছে ভেতরের দিকে থাকে, ঠিক আছে? আর প্লিউরাল হচ্ছে বাইরের দিকে থাকে। তাহলে এখানে প্লিউরো প্যাডাল, এই গ্যাংলিয়াটার নাম হচ্ছে প্লিউরো প্যাডাল। হ্যাঁ, তারপরে এর নিচের দিকে তোমার সুপ্রা এবং ইনফ্রা। সুপ্রা এবং ইনফ্রা। সুপ্রা মানে কি ওপরে, ইনফ্রা মানে কি নিচে। ওকে, তো এখানে তোমার এই যেটা আসছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সুপ্রাইনটেস্টিনাল, কিন্তু এই যে নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ইনফ্রাইনটেস্টিনাল। ওকে, তো এই দুই পাশে দেখো দুটো করে ওই পাশ দিয়ে একদম ঘুরে চলে আসছে, সেটা হচ্ছে স্নায়ু, সেটা কানেকটিভ। কারণ এই দেখো, তো এখানে যেটা হয় যে এখানে এসে ভিসেরাল অঙ্গে, অর্থাৎ তাদের যে ভিসেরাল মানে কি, তাদের যে পরিপাক সম্বন্ধীয়, অর্থাৎ পাকস্থলী অন্ত্র যেখানে অবস্থান করে, সেটা হচ্ছে ভিসেরাল অঙ্গ। তো সেখানে যে একজোড়া গ্যাংলিয়া আমরা দেখতে পাই, দেখো একসাথে হয়ে আছে, দুটো গ্যাংলিয়ন কিন্তু একসাথে হয়ে আছে, সেটা হচ্ছে ভিসেরাল গ্যাংলিয়ন। মোটামুটি আমরা স্ট্রাকচারটা পড়ে ফেলছি। এখন কানেকটিভ আর কমিশিউর কি, দেখো প্লিউরালের সাথে তোমার, দেখো এটা হচ্ছে কি তোমার সেরিব্রো কি, সেরিব্রো যদি এসে বাক্কালের সাথে মিশে তাহলে এটার নাম হবে সেরিব্রো বাক্কাল। খেয়াল করো, তাহলে এখানে আমরা আগে কমিশিউর করি যে কমিশিউর কয়টা আছে, তো একই নামধারী বা একই ধরনের দুইটা গ্রন্থিকে সংযোগ করে সে হচ্ছে সেরিব্রাল কমিশিউর, এখানে হচ্ছে বাক্কাল কমিশিউর, এখানে হচ্ছে প্যাডাল কমিশিউর। ওকে, তাহলে মনে থাকবে না, প্যাডাল মানে এই যে ভেতরের দিকে প্যাডাল গ্রন্থি থাকে আর বাইরের দিকে প্লিউরাল গ্রন্থি থাকে। ওকে, তো এখানে কিছু স্নায়ু থাকে সেগুলো আমরা পরে পড়বো। তো কমিশিউর থাকে কি তিনটা। ওকে, তিন জোড়ার মধ্যে তিনটা। তো এখানে সেরিব্রাল গ্রন্থির সাথে তোমার প্যাডালের সাথে, যখন প্যাডাল গ্রন্থির সাথে সংযোগ করে যে স্নায়ু, সেটা হচ্ছে দেখো ভেতরের দিকে সেরিব্রো প্যাডাল কানেকটিভ। এটা ভিন্ন ধরনের বলে আমরা কানেকটিভ বলছি। আবার সেরিব্রালের সাথে যখন প্লিউরালের সাথে সংযোগ হচ্ছে তখন হচ্ছে সেরিব্রো প্লিউরাল কি কানেকটিভ। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কি ঝুলন্ত অবস্থায় আছে, ঝুলন্ত, এটার নাম কি ইনফ্রা ইন্টেস্টিনাল নার্ভ। তাহলে নিচের দিকে তোমার ওই পিছনের দিকে তোমার ইনফ্রা মানে কি নিচে,
সুপ্রা মানে কি ওপরে, তাহলে এটা নিচের দিকে, এটা আমরা দেখাইতে পারছি না, কারণটা কি দেখাইতে পারছি না? এই কারণে যে এটা হচ্ছে এক পাতার মধ্যে একটা ছবি। এটা যদি আমরা 3 ডাইমেনশনাল করে দেখাতাম তাহলে দেখা যেত যে এটা উপরের দিকে থাকে আর এই ঝুলে আছে যেটা এটা নিচের দিকে থাকে। হ্যাঁ, তো নিচের দিকে থাকার জন্য এটাকে ইনফ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন বলছে, এবং এর মাঝে যে সংযোগকারী স্নায়ু থাকে সেটা হচ্ছে ইনফ্রা ইন্টেস্টিনাল নার্ভ। এটাকেও কিন্তু আমরা কমিশিওর হিসেবে বলতে পারি। হ্যাঁ, ইনফ্রা ইন্টেস্টিনাল নার্ভ, কিন্তু ও কি থাকে, ও একা থাকে। তো আমরা বেজোড় জোড় আমরা পড়লাম, এখানে সুপ্রা ইন্টেস্টিনাল হচ্ছে বেজোড়। সেটা দেখো এইখান থেকে নার্ভ বের হয়ে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়নের সাথে সংযোগ হয়, তাহলে এটাকে বলছে সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। তাহলে ইনফ্রা ইন্টেস্টিনাল নার্ভ আর সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। এখন এইখান থেকে তোমার দেখো এই সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ থেকে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন থেকে নার্ভ এসে ভিসেরালের সাথে সংযোগ হইলো, এজন্য নাম হয়েছে কি সুপ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কি কানেক্টিভ। আবার এখান থেকে তোমার ইনফ্রা থেকে এসে স্নায়ু ভিসেরালের সাথে সংযোগ হলো, তখন তোমরা বলবা এটা ইনফ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেক্টিভ। ওকে, তো এখানে তোমার দেখো গ্যাংলিয়া বলেছে, নট গ্যাংলিয়ন, যেহেতু ভিসেরাল গ্যাংলিয়ন দুইটা একত্রিত সেজন্য গ্যাংলিয়া তোমরা কথাটা লিখবা। আর অবশ্যই ইংলিশে তোমরা এই ফিগার গুলা সবই মোটামুটি ইংলিশে দেওয়ার চেষ্টা করবা। তুই একটা প্র্যাকটিস করো, দেখো একদমই সহজ, বাংলার চেয়ে অনেক বেশি সহজ, অনেক তাড়াতাড়ি লেখা যায়। ওকে, তো আগে তোমরা কি করবে, এই কোশ্চেন আনসার করার সময় শুরু করবে এক পেজে এবং পরবর্তী পেজেই অবশ্যই ডান দিকের পেজে তোমরা কি করবা, পাতার ডান দিকের পেজে তোমরা সুন্দর করে আগে ফিগারটা এঁকে নিবা। ফিগারটা এঁকে তোমরা মনে রাখবা কি করে, তোমরা গ্যাংলিয়া গুলি আগে ডান বাম দুটো লেখার দরকার নাই, শুধু একটা দেখাও, একটাকে চিহ্নিত করো, ডান বা বাম লেখার দরকার নাই, একটাকে চিহ্নিত করে তুমি লিখবা, অবশ্যই সেটা ডান দিকে হবে। বলবা যে সেরিব্রাল গ্যাংলিয়ন, তারপর বলবা প্যাডাল গ্যাংলিয়ন, লিয়ন একটা দেখাচ্ছ, তারপরে প্লিউরাল গ্যাংলিয়ন, তারপরে ইনফ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, তারপরে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, বাক্কাল গ্যাংলিয়ন, তারপরে ভিসেরাল গ্যাংলিয়া। ওকে, এগুলো চিহ্নিত করে তারপরে তুমি কমিশিওর আর কানেক্টিভের জন্য টানো, দেখবে একদম ইজি বিষয়টা। হ্যাঁ, তো এখানে আমরা ফেরত যাই যে এখানে তোমার দ্য গ্যাংলিয়া উইথ দেয়ার কমিশিওরস এন্ড কানেক্টিভস আর প্রেসক্রাইব বিলো। আচ্ছা, সেরিব্রাল গ্যাংলিয়াতে কি থাকে বলছে, সেরিব্রাল অঞ্চলে থাকবে এবং সেটা ত্রিকোণাকার ট্রায়াঙ্গুলার, এবং এর ওয়ান অন ইচ সাইড অ্যাবাভ দ্য বাকাল মাস। বলা হয়েছে বাকাল মাসের উপরের দিকে এবং সাইডে থাকে, দে আর কানেক্টেড। বলা হয়েছে সেরিব্রাল কমিশিওর বেশ মোটা ধরনের থাকে। যখন তোমাদের কলেজে হয়েছে কিনা জানি না, আমাদের স্টুডেন্টদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রাণীবিদ্যার স্টুডেন্টদের আমরা প্র্যাকটিক্যাল গুলা মোটামুটি আমরা অনেকখানি করিয়ে ফেলছি, এবং এই সেরিব্রাল গ্যাংলিয়ন কমিশিওর যখন তোমরা বের করবা সেটা দেখবে যে বেশ মোটা ধরনের, হ্যাঁ, সহজে ছিঁড়ে না, কিন্তু এর টেকনিক জানতে হয় কিভাবে করতে হবে। ওকে, তো এটা তোমাদের প্র্যাকটিক্যালের একটা ভালো ইয়ে, এবং এই কোশ্চেনটা অবশ্যই তোমরা ইংলিশে ফিগারটা ইংলিশে তোমরা কি করবা, আইডেন্টিফাই করবা। ওকে, তো এখানে তোমার গেল যে তারপরে থাকে বাক্কাল মাস, দুই পাশে ট্রান্সভার্সলি প্রস্থের দিকে বাক্কাল মাস থাকে। এই মানে সরি কমিশিওর দুটার সেরিব্রাল গ্যাংলিয়ন দুইটার ট্রান্সভার্স অর্থাৎ পাশাপাশি কি থাকে, সেরিব্রাল কমিশিওর দিয়ে সংযোগ হয়। তারপরে থাকে তোমার নিচের দিকে যে বাক্কাল মাস, এই বাক্কাল মাস বা বাক্কাল গ্যাংলিয়ন যেটাই বলো, দেখো সেটা আবার কি করে, cephalic ganglion is further connected with the buccal ganglion of each side through a very cylinder cerebrobuccal connective। বলা হয়েছে যে সেরিব্রাল কমিশিওর সেরিব্রাল গ্যাংলিয়ন বাক্কাল গ্যাংলিয়নের সাথে সেরিব্রোবাক্কাল কানেক্টিভ দিয়ে কি থাকে, সংযোগ থাকে। ওকে, ফিগার আমরা করেছি। তারপরে যেটা আছে থিক ব্যান্ড শেপড সেরিব্রো প্লিউরাল এন্ড সেরিব্রো প্যাডাল। থিক মানে বেশ মোটা, ব্যান্ড শেপ অর্থাৎ ব্যান্ডের মতো আকৃতির, হ্যাঁ, যেরকম এই যে ব্যান্ড থাকে না মাথায় আমরা পরি, তো এরকম দেখবা যে এরকম ভিতরের দিকে ব্যান্ডের মতো আকৃতির সেরিব্রো প্লিউরাল আর সেরিব্রো বাক্কাল সেরিব্রাল আর প্যাডাল কি থাকে, গ্যাংলিয়ন থাকে, সেরিব্রো প্যাডাল গ্যাংলিয়ন একসাথে হয়ে থাকে, জন্য একসাথে নামকরণ করা হচ্ছে সেরিব্রো প্যাডাল গ্যাংলিয়ন। তো গ্যাংলিয়া বলা হচ্ছে না, গ্যাংলিয়ন এখানে। আর যখন ভিসেরাল গ্যাংলিয়ন দুইটা একত্রিত হয়ে যাচ্ছে একই ধরনের, তখন সেটা কিন্তু গ্যাংলিয়া, কিন্তু এখানে তোমরা বলবা সেরিব্রো কি সরি প্লিউরো প্যাডাল গ্যাংলিয়ন। ওকে, যেহেতু দুইটা দুই ধরনের,
তো এখানে তোমার বাক্কাল গ্যাংলিয়াতে দেখো বাক্কাল মাস অর ইসোফেগাস আর টু বাক্কাল গ্যাংলিয়া বলা হয়েছে গলবিলের মানে মুখ গহ্বরের মধ্যে বাক্কাল গ্যাংলিয়া থাকে, দে আর কানেক্টেড টু ইচ আদার ট্রান্সভার্স বাক্কাল কমিশিউর, তারা একজন আরেকজনের সাথে মাঝে বাক্কাল কমিশিউর দিয়ে কি যুক্ত। তো এখানে তোমার সেরিব্রোবাক্কাল কানেকটিভ থাকে, যেটা সেরিব্রাল গ্যাংলিয়ন এবং বাক্কাল গ্যাংলিয়নের সাথে কি ঘটায়, সংযোগ ঘটায়। তো নার্ভস ফ্রম দ্য ইচ বাক্কাল গ্যাংলিয়ন সাপ্লাই দ্য, এখান থেকে কোথায় কোথায় তোমার মানে কি বলে সংবেগটা যায়, বলছে বাক্কাল মাসে যাবে, বাক্কাল যে গ্যাংলিয়ন হিসেবে বাক্কাল মাস সেটাতে যাবে, তারপরে রেডুলারে যাবে। রেডুলা তোমরা জানো যে ইয়ার মতো, যেমন ও তো ঘাস লতা পাতা খায়, তো আমরা পুষ্টিক তন্ত্রে ওর দেখি, এবং রেডুলা ওর একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার পাইলার। তো এটা ওর গলার দুই পাশে রেতি মানে কি বলবো এটাকে, কাটার অঙ্গের মতো কিছুটা সাদৃশ্যপূর্ণ একটা গলবিলের দুই পাশে প্রস্তর দিকে একটু নামানো, সরি অনুদৈর্ঘ্যে একটু রেতি জিহ্বা বলা হচ্ছে, যে জিহ্বার মতো একটা অঙ্গ থাকে যেটা কিন্তু একটু ধারালো। ধারালো কি এইটা কাটার থাকে, এবং ও যখন ঘাস লতা পাতা খাচ্ছে পুকুরে, তখন দেখা যাচ্ছে ওগুলো কেটে কেটে টুকরা করতে সহযোগিতা করে এবং সেটা পাকস্থলীতে চলে যায়। তো এই রেডুলা দেখো, রেডুলাতে দেয়। তারপরে সেলিভারি গ্ল্যান্ড মানে মুখের, আমাদেরও আছে, যেমন আমি এখন কথা বলছি না, আমাদের মুখের ভেতরে দেখো থুতু জমে যাচ্ছে, তো এটা কি, এটা হচ্ছে লালা। তো সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে লালা গ্রন্থিতে দেয়। ইসোফ্যাগাস এন্ড ইসোফ্যাগাল পাউচেস, ইসোফ্যাগাস বলছো তোমরা, ফ্যারিংস হচ্ছে গলবিল, ঠিক আছে, আর ইসোফ্যাগাস হচ্ছে অন্ননালী। অন্ননালী গলবিলের পরের অংশ, এবং অন্ননালীর যে পাউচ থাকে, থলি থাকে, সেটাতে রক্ত সরবরাহ করে। আর এখানে আমরা যে সেরিব্রো গ্যাংলিয়া পড়েছিলাম, আমরা সেরিব্রাল গ্যাংলিয়ন পড়েছিলাম, সেটা কোথায় কোথায় রক্ত সরবরাহ করে বলা হয়েছে যে এটা সেরিব্রাল গিভস অফ সেভারাল নার্ভস, অনেকগুলো নার্ভ আমরা দেখবো যে আঁকার সময় অনেকগুলো নার্ভ ওখানে থাকে এবং বিভিন্ন জায়গায় সংবেদ নিয়ে যায়। অ্যান্টেরিয়রলি অর্থাৎ উপরের দিকে, আর পোস্টেরিয়র হচ্ছে নিচের দিকে। দ্য স্কিন অফ স্নাউট, স্নাউটের সামনের দিকে ওর যে মুখের অংশটা থাকে বলা হয়েছে সেটার স্কিনে সংবেদ নিয়ে যায়। দ্য টেন্টাকেল, তার যে কোষিকা থাকে দুই জোড়া, আমরা জানি এক জোড়া বড় এক জোড়া ছোট মুখছিদ্রের দুই পাশে, সেটাতে নিয়ে যায়, এবং বাক্কাল মাসেও কিছুটা নিয়ে যায়। এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি অর্থাৎ উপরের দিকে। আর পোস্টেরিয়রলি বলা হয়েছে টেন্টাকেলও নেয়, আইতে নেয়, এন্ড স্ট্র্যাটোসিস্ট যে সংবেদীয় অঙ্গ আছে ওখানেও নিয়ে যায়। তো প্লিউরোপ্যাডাল কমিশিউর, প্লিউরোপ্যাডাল গ্যাংলিয়নিক মাস। তো এখানে কি আছে, প্লিউরাল আর প্যাডাল আমরা বলে ফেলছি, একত্রিত হয়ে প্লিউরোপ্যাডাল গ্যাংলিয়ন গঠন করে, এবং সেটা কোথায়, যে বাক্কাল মাসের ঠিক নিচে অবস্থান করে, এবং প্লিউরাল সেফালিক গ্যাংলিয়ন থেকে যে নার্ভ আসে প্যাডালের সাথে যুক্ত হয়, প্লিউরো সেফালো বা প্যাডাল কি হয়, কানেক্টিভ। আবার প্লিউরালের সাথে যুক্ত হলে সেটাও কি প্লিউরাল আর সেফালিক কি কানেক্টিভ। ওকে, তো এখানে তোমার সেরিব্রো প্যাডালের সাথে সংযোগকারী প্যাডাল দুইটা সংযোগ হয় যেই নার্ভ দিয়ে, সেটা হচ্ছে কি প্যাডাল কমিশিউর। ওকে, আবার তোমার দেখো এরপরে যেটা আছে যে the two pedal ganglia are connected to the, এটা আমরা বলে ফেলছি, এবং বলা হয়েছে এর নিচেই দেখো pleuropedal mass has an infraintestinal or a subintestinal ganglion also fused with it, the right এ থাকে। আমরা যখন ছবি আঁকি তখন আমাদের এটা ডান দিক, কিন্তু ছবির কি বাম দিক। ওকে, আমাদের এটা ডান দিক, ছবির হচ্ছে বাম দিক, মানে উল্টো। আয়না যখন নিজেকে দেখো যেভাবে, সেরকম আর কি। তো এখানে বলা হয়েছে যে ইনফ্রাইন্টেস্টিনাল নার্ভ সেটা কোথায় থাকে, রাইটে থাকে, মানে ওই পাশে থাকে। ইনফ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়নটা ওই পাশে থাকে, হ্যাঁ, সেটা বলছে যে রাইটে থাকবে। কানেক্ট দ্য প্লিউরাল গ্যাংলিয়া অফ বোথ অফ দ্য সাইডস। The statocyst connected by the band of connective tissue. Statocyst মধ্যে to each pedal ganglion বলা হয়েছে। এটা স্ট্যাটোসিস্ট কোথায় ইয়া করে, যে প্যাডাল গ্যাংলিয়ন কানেক্টেড বাই এ ব্যান্ড বলা হয়েছে। স্ট্যাটোসিস্ট ইজ কানেক্টেড বাই ব্যান্ড, একটা ব্যান্ড দিয়ে তারা জোড়ালো থাকে অফ কানেক্টিভ টিস্যুর একটা ব্যান্ড দিয়ে তারা পরস্পর কি সংযোগ রক্ষা করে টু ইচ প্যাডাল গ্যাংলিয়ন।
প্যাডাল গ্যাংলিয়নের সাথে, ঠিক আছে। সুপ্রাইনটেস্টিনাল গ্যাংলিয়ন আমরা বলি স্লাইটলি সোয়ালোন, একটু মোর অর লেস ফিউজিফর্ম বলা হয়েছে। ফিউজিফর্ম কি, এটা হচ্ছে মূলাকৃতি বলা হচ্ছে বা শালগমাকৃতির। তো সেটা কোথায় থাকে, কিছুটা এক পাশে থাকে এবং লাইং ইন এ সাইনাস বা অ্যাবাউট এ কোয়ার্টার অফ an inch behind the pleuropedal mass of the left side। বলা হয়েছে যে প্লিউরোপ্যাডাল মাসের লেফট সাইডে এর কি থাকে, প্লিউরোপ্যাডাল মাসের লেফট সাইডে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন থাকে। তাহলে রাইট সাইডে যদি তোমার ইনফ্রাইন্টেস্টিনাল হয় নিচে সুপ্রা প্লিউরোপ্যাডাল গ্যাংলিয়নের নিচে, তাহলে লেফট সাইডে ঠিক নিচে থাকে না, বলা হয়েছে ইঞ্চি খানেক দূরে থাকে সুপ্রাইনটেস্টিনাল গ্যাংলিয়ন। এটা তোমরা ফিগার একটু আগে দেখে আসছো, হ্যাঁ। তো এরা কোথায় রক্ত সরবরাহ করে? এরা বলা হয়েছে ইট ইজ কানেক্টেড উইথ দ্য প্লিউরোপ্যাডাল মাস বাই এ স্নাউট কানেক্টেড কল্ড, দেখো জাইগোনিউরি বলা হচ্ছে যে স্নাউটের সাথে সংযোগকারী। It gives on the inner side of thin supraintestinal nerve which runs anteriorly above the intestine or to the right side of the joint to right pleural ganglion। তো এই সুপ্রাইনটেস্টিনাল গ্যাংলিয়নটা কি করে, তোমার প্লিউরাল গ্যাংলিয়নের ঠিক নিচে বা প্লিউরোপ্যাডাল গ্যাংলিয়নের নিচে অবস্থান করে এবং এটা এত কিছু তোমাদের ইয়াতে দরকার নাই, এটাতে মোটামুটি অনেক বেশি ডেসক্রিপশন আমি দিয়েছি। বেশি পড়লে তোমার সেখান থেকে অবশ্য বাদ টান দিয়ে একটু কম থাকে, তাই না? সেজন্য আমরা নোটটা যখন পড়ি তখন একটু বাড়তি করে পড়ি, হ্যাঁ। তো সুপ্রাইনটেস্টিনাল গ্যাংলিয়ন অলসো সেন্ডস অফ বলা হয়েছে অ্যান্টেরিয়রলি সুপ্রাইনটেস্টিনাল গ্যাংলিয়ন ইন্টেস্টাইনে তোমার কাছাকাছি অবস্থান করে সাইড টু জয়েন্ট দ্য রাইট প্লিউরাল গ্যাংলিয়ন। and the supraintestinal ganglion also sends supraintestinal ganglion সংবেদ পাঠায় posteriorly, মানে একটা ব্রাঞ্চও পাঠায় সুপ্রাইনটেস্টিনাল থেকে, একটা ব্রাঞ্চ বা স্নায়ু চলে যায় কোথায়, posteriorly মানে নিচের অংশে। the left visceral connective which connects to it with the visceral ganglia। তো ভিসারাল গ্যাংলিয়ার সাথে বলা হয়েছে সুপ্রাইনটেস্টিনাল মেইন যে ওর শাখাটা সেটা পাঠায় ভেন্ট্রাল গ্যাংলিয়া। তো সেটার নাম কি হয়, সুপ্রাইনটেস্টিনাল ভিসারাল কানেক্টিভ। তো এখানে ভিসারাল গ্যাংলিয়া ইজ ফর্মড বাই এ ফিউশন অফ টু স্পিন্ডল শেপড গ্যাংলিয়নিক মাসেস, একত্রিত হয়ে যায় একটা মানে গ্রন্থি হিসেবে আমরা ওকে দেখতে পাই। It lies near the base of visceral mass, বলা হয়েছে যে close to the anterior lobe of digestive গ্ল্যান্ড। বলা হয়েছে যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড যে আছে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডের দেখো it lies near the mass of the visceral it lies at the base of the visceral mass, visceral mass এর ঠিক নিচে অবস্থান করে and digestive gland ওখানে digestive gland অবস্থান করে এবং to the right of the pericardium। pericardium আমরা জানি এটা হচ্ছে কি পাকস্থলীর যে মানে pericardium মানে কি আবরণ। The visceral ganglion is connected with the supraintestinal ganglion। বলা হয়েছে visceral ganglion টা supraintestinal ganglion এর সাথে কানেক্টেড হয় এবং তার নাম আমরা একটু আগেও বলেছি supraintestinal visceral connective। ওকে, supraintestinal visceral connective এটা তোমার এক পাশে থাকে আর ওই পাশে সেই ইনফ্রাইন্টেস্টিনাল ভিসেরাল কানেক্টিভ তৈরি করে, কারণ ইন্টেস্টাইনাল গ্যাংলিয়নের সাথে সে কি করে আরেকটা দিয়ে সে জোড়াবদ্ধ হয়। Nerves from the cerebral ganglion goes to the head, tentacle, তোমার eyes, the buccal ganglion কোথায় কোথায় যায় সেগুলো মোটামুটি তোমরা একটু ভাগ করে পড়বে। These nerves constitute the peripheral nerves। বলা হয়েছে peripheral nerves এখানে থাকে যে যারা এই visceral ganglion থেকে ইন্টেস্টাইনে যায়, কিডনিতে যায়, গোনাডে যায়, এই টার্মগুলি তোমরা উল্লেখ করবে, ঠিক আছে। রেসপিরেটরি তো আমরা নার্ভাস পড়ে ফেললাম, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম অফ পাইলা। তো রেসপিরেটরি সিস্টেম এই দুটো তন্ত্র পড়লে পাইলা থেকে তোমাদের মোটামুটি ইনশাআল্লাহ একটা আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তো রেসপিরেটরি সিস্টেম কাকে বলে? বলা হয়েছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কি হয়, অবশ্যই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হয়, তোমার বাইরে থেকে অক্সিজেনটা কি হয় যে ইন হয়ে সেটা আমাদের কোষে থাকা খাদ্যকে কি করে ভাঙে,
এবং শক্তি তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড আবার পরবর্তীতে বের হয়ে যায়, সেটা হচ্ছে রেসপিরেটিভ সিস্টেম। আর রেসপিরেটিভ সিস্টেমে যারা অংশ নেয় তারা হচ্ছে রেসপিরেটরি অর্গান। এখন পাইলার কি আছে? পাইলার তো এতটা উন্নত রেসপিরেটরি অর্গান নাই, তো পাইলার কি আছে বলা হয়েছে? পাইলার রেসপিরেটরি অর্গানের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান যেটা, সেটা হচ্ছে টিনিডিয়াম অর গিল। টিনিডিয়াম বা গিল, গিলকে এখানে টিনিডিয়াম বলা হচ্ছে, টিনিডিয়া প্লুরাল আর টিনিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, যেহেতু একটা থাকে সেজন্য টিনিডিয়াম বলা হচ্ছে। আর কি আছে? এ পালমোনারি স্যাক, একটা পালমোনারি থলি থাকবে। পালমোনারি কি? পালমোনারি মানে ফুসফুসীয় থলি, হ্যাঁ, যে ওর তো ফুসফুস থাকে না, ফুসফুসীয় থলি থাকে অর লাং এখানে বলা হচ্ছে। এন্ড এ পেয়ার অফ নুকাল লোবস, ওর এই যে সেরিব্রাল গ্যাংলিয়নের পাশে দেখা যায় যে এটা কি হয়, কিছুটা তোমার সাইফনের মতো বলা হয়েছে লোব থাকে, একটা খন্ড হিসেবে থাকে। সেটা যখন সে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে শুষ্ক থাকা অবস্থায়, পানি ছাড়া অবস্থায়, তখন এই লোবগুলা সাইফন, যেমন আমাদের নাকের গঠন সেরকম সাইফন বা লম্বা নলের মতো কি করে কাজ করে। তো আমরা টিনিডিয়াম অর গিল এটা সম্পর্কে আমরা জানবো। আমরা আগে ফিগারটা একটু দেখে আসি, তাহলে আমাদের সহজ হবে। দেখো, এটা হচ্ছে টিনিডিয়াম। ওকে, এখন এই টিনিডিয়াম থাকে কোথায়? এখানে বলা হয়েছে এইখানে একটা লোব, আবার এইখানে একটা লোব। তো এদিক দিয়ে হচ্ছে তোমার বাকাল কি খন্ড। তো এখানে আমরা ফিগারে আরেকটু নিচের দিকে যাই, তাহলে আমরা হয়তো আরো ভালো করে বুঝতে পারবো। দেখো, এখানে এই যে কি কি থাকে দেখো, এটা আগে আমরা দেখে যাই। এটা হচ্ছে তোমার লেফট নোকাল লোব, এটা হচ্ছে রাইট নোকাল লোব, ঠিক আছে। এদিক দিয়ে হচ্ছে ওর টেন্টাকেল, আর মাঝখানে হচ্ছে মাউথ, হ্যাঁ। আর ওয়াটার কারেন্ট, ওয়াটার পানি ঢুকলো এখানে, এই যেটা আছে এটা হচ্ছে অস্ট্রাডিয়াম। তো এইখানে একটা চেম্বার, আবার এই যে মাঝখানে দেখো একটা কি আছে, সেপ্টাম আছে, পাতলা একটা সেপ্টাম আছে, এইখানে একটা চেম্বার, দুইটা চেম্বার থাকে, ঠিক আছে। তো ওদের যখন আমরা দুইটা চেম্বার কেন, আসলে দুই ধরনের শ্বসন সে সম্পন্ন করে। যখন সে পানিতে থাকে তখন আমরা অ্যাকোয়াটিক বা জলজ শ্বসন বলি, যেটা ফুলকার সাহায্যে হয়। কিন্তু যখন পানিবিহীন অবস্থায় থাকে, অর্থাৎ দেখবা তোমরা যে জমি শুকিয়ে গেছে, পুকুর শুকিয়ে গেছে, সেখানে সে পড়ে থাকে, একদম তার অপাকুলাম ঢাকনাটা শক্ত করে আটকে সে ওখানে পড়ে থাকে। তো তখন সে পানি তো নাই, তখন সে শ্বসন কি করে করবে? আমরা জানি প্রাণী 2-2.5 মিনিট শ্বসন না চালিয়ে বাঁচতে পারে না, তো শ্বসন অবশ্যই দরকার। তো তখন সে কি করে, সে বাতাস থেকে অক্সিজেনটা কি করে টেনে নেয়। তো টেনে নিয়ে এনে কিছুর মধ্যে তো তাকে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার কি, পালমোনারি স্যাক বা ফুসফুসীয় থলি, ফুসফুসের মতো কাজ করে। আর এটা হচ্ছে ফুলকা থলি, ফুলকা থাকে। ওকে, তো তোমাদের মোটামুটি এটা আমি করে দিলাম। এবং আমরা একটু ফিগারটা আগে যাই, যে ওর যে টিনিডিয়াম বলছে, টিনিডিয়ামের গঠনটা একটু দেখো। মাঝখানে একটা অ্যাক্সিস থাকবে এবং ওর চিরুনি, যে আমরা মাথা আশ্রয় চিরুনি পাতের মতো এখানে পাত থাকবে। মাঝখানে পাতগুলি বেশ বড়, কিন্তু ক্রমশ এটা ছোট হইতে হইতে একদম দুই কর্নারে চলে যায়। এবং এখান থেকে একটা সেকশন করে এনে তোমাকে এখানে দেখানো হয়েছে এখানে কি কি থাকে। দেখো, এখানে বলা হয়েছে যে ও যখন মানে পানিটা ঢুকবে, হ্যাঁ, পালমোনারি স্যাক বা ফুসফুসীয় থলি থেকে তোমার ফুলকা থলিতে, তখন কি হয়? তখন বলা হয়েছে যে এটা কি নিয়ে ঢুকে, অক্সিজেন যুক্ত পানি। সেটা অক্সিজেনটা কোথায় মিশবে গিয়ে? অক্সিজেনটা পানিতে থাকবে। তো পানি এবং তোমার এই ফুলকায় যে কৌশিক জালিকা আছে, সেটার মাঝে কি করবে? ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটবে, তাই না? তো ফুলকাতে পানি যে থাকে, সে পানিতে অক্সিজেনটা চলে যাবে কোথায়? ফুলকায় থাকা ক্যাপিলারিজে, কৌশিক জালিকায়। তো এখানে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর একটা হচ্ছে ইফারেন্ট। তোমরা জানো অ্যাফারেন্ট এবং ইফারেন্ট। তো এখানে তোমার একটা কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বহন করে, আরেকটা হচ্ছে কি, ইফারেন্ট হচ্ছে অক্সিজেন বহন করে। ওকে, তো দেহের বিভিন্ন অংশ থেকে এই অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি সেটা কি করবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আনবে, সেটা সে পানিতে ছেড়ে দিবে। কেন পানিতে ছেড়ে দিবে? পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম। তো এখন আমরা বলেছি দুইটা মাধ্যমের মধ্যে কি হইতে হবে, সমসত্ব হইতে হবে, অর্থাৎ সবকিছু সমান থাকতে হবে। তো কার্বন ডাই অক্সাইড কম পানিতে আছে, তো রক্তনালীতে বেশি আছে। তো রক্তনালী থেকে বা অ্যাফারেন্ট ধমনী থেকে সেটা চলে যাবে পানিতে। আবার সে পানিতে যে অক্সিজেন আছে সেটা চলে আসবে কোথায়? ইফারেন্ট ধমনীতে। কারণ ইফারেন্টে এখানে তোমার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের কি হয়, বিনিময় হলো। ইফারেন্ট মানে কি? ইফারেন্ট হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সে বহন করে। ইফারেন্ট মানে ভেতরের দিকে নিয়ে যাবে। অ্যাফারেন্ট মানে কি, এফারেন্ট মানে অন্তর্বাহী, ভেতরে নিয়ে যাবে, ঠিক আছে। ইফারেন্ট মানে কি, বহির্বাহী। ওকে, তো এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সে নিয়ে আসে,
আর এখানে এফারেন্ট হচ্ছে অক্সিজেন যুক্ত হয়ে সেটা মানে যেই রক্তনালী চলে যায় অক্সিজেন যুক্ত হয়ে, সেটা হচ্ছে কি ইফারেন্ট। সে কি করে, এখান থেকে বের হয়ে যায়, এই ট্রান্সভার্স বিলেট থাকে, এখান থেকে সে রক্ত সংগ্রহ করে নিয়ে সে বের হয়ে যায়। তো এখানে তোমার এই একটা যদি তুমি এখানে ওকে এখান থেকে এনে একটু এই যে এগুলা হচ্ছে তোমার ফুলকা পাত, ঠিক আছে, পিলেট থাকে, দেখো মাঝে মাঝে পিলেট থাকে, ট্রান্সভার্স পিলেট, এফারেন্ট ব্লাড ভেসেল। আর এখানে হচ্ছে কি এটা এফারেন্ট, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বিভিন্ন অংশ থেকে নিয়ে আসে, আর এখানে পানিতে দিয়ে দেয়, এখানে অক্সিজেন থেকে তোমার পানি থেকে অক্সিজেন নিয়ে ইফারেন্ট ব্লাড ভেসেল এটা নিয়ে চলে যায় কি দেহের বিভিন্ন অংশে চলে যায়। তো এখানে তোমার ওয়াটার বিটুইন অ্যাডজাস্টমেন্ট প্লেটস অফ ল্যামেলি, এগুলো হচ্ছে ল্যামেলি, যেটা আমরা পাত বলছি, ফুলকা পাত। তো এখানে তোমার অ্যারো দিয়ে দেখানো হয়েছে কিভাবে আসলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা হচ্ছে সেটা দেখানো হয়েছে, এবং একটা ফুলকা পাতকে এনে যদি লম্বালম্বি ওকে সেকশন করা যায় তাহলে এখানে আমরা কি কি দেখতে পাবো। দেখো এখানে তোমার সিলিয়েটেড এপিথেলিয়াল সেল, এটা সিলিয়েটেড এপিথেলিয়াল সেল, সোজা কথা এগুলা হচ্ছে এপিথেলিয়াল সেল, আর যেগুলা সিলিয়া থাকবে সেগুলো হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াল সেল। তারপর মাঝখানে তোমার একটা কি থাকে, দুইটা সিলিয়েটেড মানে সেলের মাঝখানে একটা লেয়ার থাকে, একটা স্তর থাকে। তারপর এগুলো হচ্ছে নন সিলিয়েটেড সেল। তারপর নিচে বলা হয়েছে কানেকটিভ টিস্যু থাকে। কানেকটিভ টিস্যু কি করে, এসে এই বেসমেন্ট ওদের যে এখানেও কানেকটিভ টিস্যু, তাহলে এইখানের নন সিলিয়েটেড এপিথেলিয়াল সেলের সাথে তোমার বেসমেন্ট মেমব্রেনের বলা হয়েছে কানেকটিভ টিস্যু দিয়ে সংযোগ থাকে। আবার তোমার বেসমেন্ট মেমব্রেনের সাথে মাসেল ফাইবারের কানেকটিভ টিস্যু দিয়ে সংযোগ থাকে। হ্যাঁ, আর এখানে তোমার একদম দেহের সাথে সংযুক্ত থাকে প্যালিয়াল ইপিথেলিয়াম। আর এখানে টিনিডিয়াল অ্যাক্সিস প্লাস মেন্টেল, এখানে দেখা যায় এই যে অ্যাক্সিসটা, এই যে লম্বা এটা অ্যাক্সিস অক্ষটা এইখানে থাকে। ওকে, তো আমরা পড়ে ফেললাম, আমাদের জন্য ফিগার ইয়াটা এবার সহজ হবে। আমরা চলে যাই আবার the tinidium, the line of the attachment of the lamellae of the wall, the mental form, the tinidiumটা কিভাবে থাকে, বলা হয়েছে যে ওর একটা প্রান্ত কি মেন্টালের সাথে পর্দার সাথে কি থাকে, আবদ্ধ থাকে, এবং সে এইভাবে এই মেন্টাল পর্দার সাথে আবদ্ধ হয়ে সে দিকে ঝুলতে থাকে। tinidial axis, ঠিক আছে, the tinidial axis is provided with an afferent blood vessel, বলা হয়েছে যে afferent blood vessel এবং efferent blood vessel বহন করে। ভেসেল মানে কি, বাহিকা। তো এখানে তোমার এফারেন্ট ব্লাড ভেসেল, এখানে লেখা আছে ডি অক্সিনেটেড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর ইফারেন্ট হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। অল দ্য গিল ল্যামেলি আর নট টু দ্য সেম সাইজ, বলা হয়েছে গিল ল্যামেলি সেম সাইজ নয়, একটু আগে আমি বলেছি, মাঝখানে যেগুলো সেগুলো বেশ বড়, কিন্তু যেগুলো হচ্ছে তোমার একটু কোণার দিকে চলে যায় শেষের দিকে সেগুলো হচ্ছে ছোট ধরনের। তো এগুলো আমরা পড়েছি। এটা দেখি আমরা, the dorsal wall of the pulmonary sac যদি densely pigmented, বলা হয়েছে যে পালমোনারি যে স্যাক, অর্থাৎ যেখানে তোমার একটা বললাম আমরা কি টিনিডিয়াম, আরেকটা হচ্ছে কি পালমোনারি স্যাক। তো এই পালমোনারি স্যাক যেটা সেটা কি হয়, সেটা তোমার কোথায় চলে আসে। তো আমরা পালমোনারি স্যাকের আগে আমরা এখানে ইয়াটা পড়ি, নুকাল খণ্ডটা পড়ি, 3 নম্বর নুকাল খণ্ড। তো এখানে নুকাল খণ্ডটা তোমার দেখো পালমোনারি স্যাক অর এখানে দেখো যে এখানে তোমার আমরা কি পড়ছিলাম, আমরা 3টা অংশ পড়বো শ্বসনের। একটা হচ্ছে তোমার শ্বসন অঙ্গ হিসেবে একটা হচ্ছে কিল বা টিনিডিয়াম, আরেকটা হচ্ছে পালমোনারি স্যাক, আরেকটা কি একটা হচ্ছে তোমার পালমোনারি কি সরি নুকাল খণ্ড। তো এই নুকাল খণ্ড দেখো পড়ার আগে দেখো আমরা পালমোনারি স্যাকে যাই। The pulmonary sac or lung is closed cavity like a big ব্যাগের মতো and hangs, ঝুলে আছে the dorsal wall of the mantle থেকে এটা ঝুলে আছে। এবং এটার যদি আমরা ইয়াটা দেখি তাহলে বলা হয়েছে এখানে অনেক ধরনের পিগমেন্ট যুক্ত কোষ আমরা দেখতে পাই। ঠিক আছে, এটার ফিগার আমরা দেখিয়েছি, এন্ডো ইপিথেলিয়াল লেয়ার, তারপর ব্লাড স্পেস, এদিক দিয়ে তোমার রক্ত যে যাবে, যে তুমি যদি এখানে মাঝখানে ট্রান্সভার্স সেকশন করো তাহলে সেটা কি রক্তনালীটা কি হবে, এখানে যদি ভাগ করে ফেলো দেখবো যে আমরা একটা গর্ত হিসেবে ফুটা হিসেবে থাকে। তো এটা হচ্ছে ব্লাড স্পেস।
আর বেসমেন্ট মেমব্রেন এখানে বলা হচ্ছে যে লেগে থাকে। তারপরে তোমার মাসল ফাইবার, এখানে মাসল ফাইবার থাকে, কানেকটিভ টিস্যু থাকে মাসল ফাইবারের সাথে এই যে ভেতরের কোষগুলা সংযোগের জন্য, এবং সবচেয়ে বাইরে থাকে ইপিথেলিয়াল লেয়ার। তো এখানে বলা হয়েছে যে এখানে অনেকগুলা পিগমেন্ট সেল থাকে। দ্য ওয়ালস অফ স্যাক আর ভেরি ভাস্কুলার, মানে অনেকগুলা দেখো অনেকগুলা ভাস্কুলার, মানে অনেকগুলা থলি 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 দেখা যাচ্ছে, যেহেতু ট্রান্সভার্স এটা কেটে আনছে। হ্যাঁ, তো এখানে তোমার দেখো যে রিচলি সাপ্লাইড উইথ ব্লাড ভেসেল, অনেক ব্লাড ভেসেল এখানে থাকে। আর এখানে ব্রাঙ্কিয়াল ক্যাভিটি দেখো, পালমোনারি চেম্বার অফ দা chamber of the তোমার bronchial cavity may an aperture known as pneumostome। বলা হয়েছে যে পালমোনারি চেম্বারের সাথে পালমোনারি যে চেম্বার আরেকটা বলছি আমরা কি ব্রাঙ্কিয়াল চেম্বার, অর্থাৎ কি ফুলকা চেম্বার, ওইটার সাথে বলা হয়েছে যে মাঝখানে যে পর্দাটা থাকে, পর্দা দিয়ে পরস্পর ভাগ থাকে, সেটা হচ্ছে ইপিটেনিয়া। তো এই ইপিটেনিয়ার মাঝে আবার তেসরা ভাবে একটা ফুটো থাকে। পানিটা তো ঢুকে তোমার বাম নকাল খন্ড দিয়ে কোথায় আসে, বাম নকাল খন্ড দিয়ে তোমার পালমোনারি স্যাকে আসে, ফুলকা ফুসফুসীয় প্রকোষ্ঠে আসে। তারপর ইপিটেনিয়ার মাঝে থাকা যে অ্যাপারচার নিউমোস্টোম নাম, এই নিউমোস্টোম দিয়ে কি ওই পাশে ফুলকা থলিতে পানিটা চলে যায়, তারপরে সেটা জলজ শ্বসন হয়। ওকে, তো এখানে তোমার নুকাল খন্ড কি করে যে দ্য রাইট এন্ড লেফট দেখো সুডো সুডোপিপয়েডিয়া আর নুকাল লোবস, তোমরা এই সুডোপিপয়েডিয়া না দিয়ে পোডিয়া না দিয়ে তোমরা নুকাল লোব বলো। আর ফ্লেশি একদম বলা হয়েছে মাংসল, মানে কি একটু ইয়া টাইপ বড় স্ফীত, and highly contractile processes of the mantle on each side of the head। বলা হয়েছে হেডের সাথে একদম বেশ ভালোভাবে সে সংযুক্ত থাকে। দে ফ্রম ইলংগেটেড, তারা গঠন করে ফানেল, লম্বা সাইফন। আমরা বলেছি ওই যে গ্রামের বাড়িতে কি করে, গ্রামের বাড়িতে যখন মাটি চুলা দিয়ে রান্না করে তখন ফুকনি ফুকনি বলি আমরা, ফুকনি দিয়ে কি করে ফু দেয়, তখন অক্সিজেনটা যাওয়ার ফলে সেই ইটা তাপটা বেশ ভালোভাবে কি হয়, জ্বলে না, তাপটা হয়, আগুনটা ভালোভাবে জ্বলে। তো এই ফানেলের মতো কাজ করে যখন পানিটা থাকে না, তখন এই নুকাল খন্ড তার কি করে বায়বীয় শ্বসন ঘটাতে সাহায্য করে। তো মেকানিজম অফ রেসপিরেশন, রেসপিরেশনটা কিভাবে ঘটে, অ্যাকোয়াটিক রেসপিরেশন এটা আমরা বলে ফেলেছি যে স্নেইল ওকে বলা হচ্ছে লাইজ এন্ড দ্য বটম অফ দ্য পন্ড, নিচের দিকে থাকে, এবং অ্যাকোয়ারিয়াম হোয়েন ইট ইজ ফ্লোটিং অর লাইং, বলা হয়েছে সে মাঝে মাঝে হাঁটে এবং মাঝে মাঝে সে ভাসেও। কিন্তু ঝিনুক যে তোমরা জানো ল্যাবেলিডে, সে একদম মাটির নিচে পুকুরের তলায় সে থাকে, সে খুব ভারী, কিন্তু তার তুলনায় পাইলা কিন্তু কি হালকা। to attach to the plant, সে প্ল্যান্টে অ্যাটাচ থাকতে পারে water in water, and the head and foot is fully expanded, তার হেডকেও সে প্রসারিত করতে পারে এবং তার ইয়াকেও সে প্রসারিত করতে পারে, কি বলে পথকেও। এবং a distinguished gutter in which a current of water flows, এবং সে ওদিকে সার্ভাইভ করতে পারে, মানে হেঁটে হেঁটে চলে যেতে পারে ওয়াটার ফ্লোর সাথে। ইন অ্যাকোয়াটিক রেসপিরেশন এ কারেন্ট অফ ওয়াটার এন্টার্স দ্য লেফট নুকাল লোব, অর্থাৎ বলা হয়েছে যে বাম নুকাল খন্ড দিয়ে তোমার এটা যাবে এবং সেটা তোমার রেসপিরেশন ঘটাবে। কি দিবে, একটু আগে বলেছি আমরা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে অক্সিজেন যুক্ত পানি এসে তোমার অস্ট্রাডিয়াম এটার গুণাগুণ যাচাই করলো এবং সেটা চলে গেল কোথায়, তোমার ওয়াটার কারেন্টটা চলে গেল এই ফুলকার উপর দিয়ে, তখন এই রাইট নুকাল লোব দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যায়। এটা হচ্ছে তোমার কি জলজ শ্বসন। আর যদি তুমি ইয়ার শ্বসন দাও, বায়বীয় শ্বসন দাও, বায়বীয় শ্বসনের তোমার এরিয়াল শ্বসন যেটাকে বলা হয়, তখন দেখো সব বন্ধ, সে মুখ বন্ধ করে বসে আছে, কারণ তার বাইরে কোনো পানি নাই। তখন এই দুই পাশে দুটো নুকাল খন্ড যে থাকে সাইফনের মতো, সে ফুলিয়ে নেয় এবং এদিক দিয়ে কি হয় দেখো, বাম নুকাল খন্ডই শুধু ওপেন থাকে, ডানটা দেখাচ্ছে না, দেখছো। তো এখান থেকে তোমার বাম নুকাল খন্ড দিয়ে পানিটা এসে এখানে ঢোকার পরে এখানে তার যে এই যে ইপিটেনিয়া ছিল সেটার মাঝে যে ছিদ্র ছিল,
টিনিডিয়ামের মাঝে যে ছিদ্র ছিল সেই সরি ইপিটেনিয়া এই পর্দার মাঝে যে ছিদ্র ছিল তখন সেটা সে বন্ধ করে দেয়। যখন বাতাস থেকে অক্সিজেনটা নেয় বন্ধ করে দেয় তখন ওই এই পারে আর আসতে পারে না, সেজন্য এখানে এটা দেখানো হয়নি। এখানে শুধু পালমোনারি স্যাকটা দেখানো হয়েছে এবং দেখো অনেকগুলি এখানে তোমার কৌশিক জালিকা থাকে এবং অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, আর এখানে পানিতে অক্সিজেন আছে। তো দুইটার মাঝে কি হয়, দুইটার মাঝে বিনিময় হয়ে আবার এদিক দিয়েই সেটা বের হয়ে যায়। ওকে, তাহলে শুধু বাম নকাল খন্ড এখানে কাজ করে এবং অক্সিজেন যুক্ত হয়ে সেটা হার্টে নিয়ে যায় তার ব্লাড ভেসেল। এখানে তোমার পাইলা গ্লোবোসার আরেকটা যে ইয়া আছে অস্ট্রাডিয়াম, সেটা একটু বলবো যে অস্ট্রাডিয়াম আমরা দেখি যে ফুসফুসীয় প্রকোষ্ঠে থাকে এবং এর কিছুটা পাতার মতো এবং মেন্টাল গহ্বর থেকে সে ঝুলন্ত অবস্থায় থাকে। 22 থেকে 28টা লিফ লাইক পাতা তার দেহের মধ্যে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। এটা আমরা ফিগারটা দেখে ফেলি, এই যে লিফ লাইক সেন্ট্রাল অ্যাক্সিস থাকে, তারপরে লিফলেটস এই যে এগুলা 22 থেকে তোমার 28টা বলেছে। এবং এটার যে মেন ক্যারেক্টারিস্টিক্স সেটা কি, এটার তোমার ওই প্রাণীটাকে সাহায্য করে যে পানিটা যে ঢুকছে সেটা কি তার জন্য ক্ষতিকর কিনা বা গুণাগুণ ঠিক আছে নাকি না সেটা সে কি করে যাচাই করে। It is elongated, oval and bipectinated structure. দুই পাশেই কি থাকে, গহ্বরের মধ্যে ফুলকাপাতের মতো প্যাকটিন গুলি ঝুলে থাকে। ফুলকাপাত থেকে ফুলকাপাত বা প্যাকটিন গুলি কি থাকে, ঝুলে থাকে। ফাংশন বলা হয়েছে যে ইনহেলার ওয়াটারের মধ্যে এই কেমিক্যাল নেচার যে আছে সেগুলো গুণাগুণ সে যাচাই করে। এখানে আমরা রেফারেন্স দিয়েছি এবং শেষে বইয়ের নামের নিচে আমরা আন্ডারলাইন করেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই যে আমরা যে দেখো যে অস্ট্রাডিয়াম এই ফিগারটা খুব সুন্দর করে তোমরা এই ফিগারটা আঁকবা এবং এর গুণাগুণ এবং এর ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ে ফেললাম। কি কি পড়লাম, এটা হচ্ছে তোমার কোথায় থাকে, এটা হচ্ছে ফুসফুসীয় প্রকোষ্ঠে থাকে এবং কেমন রিসেপ্টর অর্থাৎ কেমিক্যাল পানির যে রাসায়নিক গুণাগুণ সেটা সে যাচাই করে। যখন পানিটা ঢুকে যদি এটা এমন হয় যে তার জন্য খারাপ তখন সেটা আবার সে বাইরে পাঠিয়ে দেয়, সে এটাতে গ্রহণ করে না। আর বলেছে এটা হচ্ছে ইলংগেটেড লম্বা, এটা হচ্ছে ওভাল শেপ, কিছুটা ডিম্বাকৃতি না হলেও একদম লম্বার মধ্যে ডিমের আকৃতি এবং বাইপ্যাকটিনেটেড স্ট্রাকচার। ইটস প্যাকটেন অর্থাৎ মাঝখানের যে ল্যামেলা গুলি থাকে সেটা হলো 20 থেকে 30টা হতে পারে বা 28টা পর্যন্ত হতে পারে এবং এটা মেটাল গহ্বর থেকে ঝুলন্ত অবস্থায় থাকে, এটা লেফট সাইডে। আর এটার কাজ হচ্ছে টেস্টিং করা কেমিক্যাল নেচার কার বাম নকাল খন্ড দিয়ে যে পানিটা ঢুকে সেটা। ওকে, তো এখানে আমরা রেফারেন্সে আমরা লিখেছি, নিয়ম কানুন আমরা বলে দিচ্ছি। রেফারেন্সে প্রথমে কি নামের শেষের অংশ লেখকের, তারপরে নামের প্রথম অংশ কমা দিয়ে, তারপরে তোমার সাল, তারপরে বইয়ের নাম এবং নিচে আন্ডারলাইন সহ, তারপরে সেটা কোন জায়গা থেকে, কোন পাবলিকেশন থেকে, কোন স্থান থেকে এবং পাবলিকেশনটা কোথায় অবস্থিত সেটা পর্যন্ত উল্লেখ করে পেজ নম্বর তোমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে জর্ডান ভার্মা আর কোটপালের রেফারেন্স আমি এখানে ব্যবহার করেছি। তো ওকে, তোমাদের জন্য খুব সুন্দর একটা ফিগার দিয়েছি যাতে সবকিছু তোমরা এখানে দেখতে পাও। আসলে তোমরা আসলে দেখতেও পাবে এবং ভালো লাগবে তোমাদের। তো এই কোশ্চেন তিনটা পড়িয়েছি, শ্বসনতন্ত্র, তারপরে তোমার স্নায়ুতন্ত্র আর হচ্ছে অস্ট্রাডিয়াম, এই তিনটা তোমরা খুব সুন্দর করে পড়ে নিও। ওকে, ভালো থাকো, সাবধানে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আমি না, আমাদের টিচাররা যারা আছে সবার জন্য দোয়া করবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কাদের সাথে যারা সংশ্লিষ্ট তাদের জন্য দোয়া করবো যেন আমরা সুস্থ থাকতে পারি, আমি নিজের জন্য তোমাদের সাপ্লাই দিতে পারি ক্লাস। ওকে, সে পর্যন্ত ভালো থাকো, ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে 8 নম্বর ক্লাস নিয়ে।